Какое событие, которое уже произошло в России, хотели бы изменить? Развал Советского Союза. সালের গোড়ার দিকে যখন ভ্লাদিমির পুতিন প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসলেন, তখন তার দৃষ্টি ছিল অন্য সব রাশিয়ার নেতাদের চেয়ে একেবারেই আলাদা। পুতিন ছিলেন দূরদৃষ্টি আর সাহসী। সে স্বপ্ন দেখেছিলেন রাশিয়া হতে পারে ন্যাটোর একটি বড় কার্যকর অংশ। একসময় পশ্চিমা ৩২ দেশের সামরিক জোটকে রাশিয়ার বাইরে একটি স্থির, সমৃদ্ধ ও নিরাপদ শক্তি হিসাবে দেখা হতো। সেই শক্তির সঙ্গে সম্পূর্ণ সমন্বয় করার স্বপ্নই পুতিন দেখেছিলেন। তার এই চাওয়াটা দেখাটা অন্যায় কিছু ছিল না। তিনি চেয়েছিলেন রাশিয়া কেবল ইউরোপীয় সাংস্কৃতিক মহলে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি শক্তিশালী রাজনৈতিক ও কৌশলগত অংশীদার হিসেবেও নিজের স্থান করে নিক। তার মানে আপনাকে দর্শক এটা বুঝতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে প্রভাব বিস্তার করে ন্যাটোতে, পুতিন কিন্তু সেটা প্রথম থেকেই চেয়েছিল। যদি রাশিয়া ন্যাটোর অন্তর্ভুক্ত হতো তাহলে ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর থাকতো। এখন ট্রাম্প যা বলে ন্যাটো তাই শুনে, তখন একটা ভারসাম্য থাকতো। আর এখন ট্রাম্পের কথা শুনে পশ্চিমা দেশগুলো ন্যাটো বিপদে পড়েছে। কেন বিপদে পড়েছে আমি পরে আপনাকে বলছি। কিন্তু প্রতিটি রাজনৈতিক স্বপ্নের মতো বাস্তবতাও কখনো সরল পথ অনুসরণ করে না। আপনি ভাবেন একটা, হয় আরেকটা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে দেখব পুতিন কেন ন্যাটোতে যোগ দিতে চাইছিলেন আর কখন কিভাবে সেই ন্যাটো রাশিয়ার সবচেয়ে বড় শত্রুতে রূপান্তরিত হলো। তাহলে চলুন আমরা আজকে ভ্লাদিমির পুতিনের ন্যাটো রাশিয়ার জটিল হিসাবটা খুলে দেখি। আর আজকের বিহাইন্ড দ্য সিনে এই সব বিষয় নিয়ে ন্যাটো, ট্রাম্প, পুতিন, তখন কি ঘটেছিল সব বিষয় আমরা তুলে আনার চেষ্টা করব। এদিকে দর্শকদের জন্য কিন্তু একটি ভালো খবর, সেটি হলো কমেন্ট প্রতিযোগিতা। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি একটা প্রশ্ন রাখব। প্রশ্নটা হচ্ছে, পুতিন কেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিলেন? এটার উত্তর আমাদের দিবেন। কিভাবে দিবেন নিয়মগুলি আমি আপনাদের একে একে বলে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে লাইক দিতে হবে, কমেন্টে প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ খবর সংযোগ গিফট। আর সবচেয়ে রেগুলার 5 জন কমেন্টারকে বেছে নেওয়া হবে। সময়সীমা হচ্ছে বৃহস্পতিবার 20 নভেম্বর পর্যন্ত। আর ফলাফল ঘোষণা করা হবে শনিবারের ভিডিওটিতে। তাই দেরি না করে এখনই কমেন্ট করুন আর জিতে নিন সুন্দর গিফট হ্যাম্পার। পুতিনের চোখে রাশিয়া শুধু একটি দেশ নয়, এটি ইউরোপের সংস্কৃতির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি সব সময় বিশ্বাস করতেন রাশিয়াকে বিশ্বের সভ্যতার বাইরে রাখা যায় না। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি বারবার স্পষ্ট করেছিলেন ন্যাটোকে তিনি শত্রু হিসাবে কখনোই দেখতেন না, দেখেনও না। তার স্বপ্ন ছিল সমান অংশীদারিত্ব, সমান উইন উইন সিচুয়েশন, যেখানে রাশিয়ার মতামত কেবল শোনা হবে না বরং গ্রহণযোগ্য হবে এবং পশ্চিমা জোটের সঙ্গে রাশিয়ার কৌশলগত সমন্বয় সম্ভব হবে। আমি যে শুরুতে বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট থাকে বা মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ন্যাটোকে প্রভাবিত করে, সেটা তো চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না, সেখানে একপক্ষীয় হয়ে যায়। মানে এখন যেটা ট্রাম্প যাই বলে ন্যাটো সেটাই শুনে। যদি রাশিয়া বা পুতিন তখন ন্যাটোর অংশ হয়ে যেত, তখন কিন্তু এই সমস্যাটা ইউরোপীয় কান্ট্রিগুলোকে ফেস করতে হতো না, তখন একটা ভারসাম্য থাকতো। ধারণা করা হয় সেই সাক্ষাৎকারে পুতিন সরাসরি প্রশ্ন করেছিলেন, আপনারা আমাদের কখন ন্যাটোতে আমন্ত্রণ জানাবেন? রবার্টসনের উত্তর ছিল স্পষ্ট এবং কঠোর, ন্যাটোতে যোগদানের জন্য প্রত্যেক দেশের মতো আবেদন করতে হবে, কোনো বিশেষ আমন্ত্রণ নেই। কিন্তু পুতিনের প্রতিক্রিয়া ছিল আত্মবিশ্বাসী, সাহসী এবং চরম দৃঢ়। পুতিন নিজেকে অপমানিত বোধ করলেন। তিনি বললেন, আমরা তো সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যেগুলো দেশের গুরুত্ব নেই। উনি বোঝাতে চাচ্ছিলেন আমি তো ত্রাণের লাইনে দাঁড়াচ্ছি না, আমি তো সাহায্য চাওয়ার লাইনে দাঁড়াচ্ছি না, আমি তো ভিক্ষা চাচ্ছি না ন্যাটোকে, আমি একটি শক্তিশালী দেশ, সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এসেছি, আমি এখন আরও শক্তিশালী, আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, সব দিক থেকে আমি সমৃদ্ধশালী, আমি কেন সবার মতো ভিখারির মতো লাইন ধরবো, আমাকে আমন্ত্রণ জানান। কিন্তু পাল্টা উত্তর পেয়ে
পুতিন ক্ষেপে গেছিলেন, স্বাভাবিক তার ক্ষেপে যাওয়ার কথা। আপনি যদি একজন প্রভাবশালী লোক হন, আপনি কারোর সাথে দেখা করতে চান, আপনি নিশ্চয়ই একটা আমন্ত্রণ পত্র চাইবেন, ইনভিটেশন লেটার, নাকি আপনি সবার মতো লাইনে দাঁড়িয়ে দেখা করবেন? ঠিক এইভাবে পুতিন সেদিন অপমানিত বোধ করছিল। এই সংলাপের মধ্যে ছিল রাশিয়ার উচ্চাকাঙ্ক্ষা, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজের প্রভাব প্রতিষ্ঠার তাগিদ এবং বিশ্বের কাছে স্পষ্ট বার্তা, রাশিয়া শক্তিশালী, মর্যাদাশীল এবং কোনো সাধারণ দেশের মতো নয়। এটা ছিল একটি দেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি যেখানে রাশিয়ার মর্যাদা এবং ক্ষমতার অবস্থান সর্বোচ্চ প্রাধান্য পায়। কিন্তু ইতিহাসের ধারা পরিবর্তনশীল। 2004 সালে ইউক্রেনে অরেঞ্জ রেভলিউশন শুরু হওয়ার পর পশ্চিমাদের প্রতি সন্দেহ বাড়তে থাকে। পুতিন বিশ্বাস করতে শুরু করেন বাইরের শক্তি এই আন্দোলনের পেছনে রয়েছে। পুতিন সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে এক সামিটে অংশ নেন। সেখানে অনুষ্ঠানের ফাঁকে তিনি ক্লিন্টনকে অনুরোধ করেন রাশিয়ার আশেপাশে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে যাদের সীমান্ত আছে তাদের যেন ন্যাটোতে না নেওয়া হয়। এবং বলা হয়ে থাকে তখন তিনি ন্যাটোতে যোগদানের কথা ক্লিন্টনকে বলেছিলেন। এটা কোনো প্রমাণ নাই, কিন্তু বিভিন্ন ডকুমেন্টারিতে এটা দেখা গেছে। তখন বিল সেই অনুরোধ রাখবেন বলে জানান। বিল বলতে আমি বিল ক্লিন্টনের কথা বলছি। কিন্তু পরবর্তীতে কথা রাখেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আর ঠিক সেই সময় ন্যাটো তার ডালপালা বাড়াতে থাকে। একে একে রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়ায় 2004 সালে ন্যাটোতে যোগদান এবং পরে ক্রোয়েশিয়া ও আলবেনিয়া 2009 সালে এই জোটে যোগ দেয়। আর এই ঘটনাগুলো রাশিয়া, বিশেষ করে পুতিনের টনক একেবারে নড়িয়ে দেয়। পুতিনের কথার কোনো মূল্য না দিয়ে ন্যাটো যখন একের পর এক দেশকে, বিশেষ করে রাশিয়ার আশপাশের দেশগুলোকে সদস্য বানানো শুরু করলো, তখন পুতিন আবার সেই সময়কার ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধ করেন যেন ন্যাটো এই কাজগুলো বন্ধ করে। কিন্তু কেউ কথা রাখেনি। এরপর তো বাইডেন যখন প্রেসিডেন্ট হয়ে আসেন তখন তো সব সীমা অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্র খোলাখুলিভাবে ইউক্রেনকে সমর্থন করতে থাকে। শুধু সমর্থন বললে ভুল হবে, এক প্রকার টোপ দিয়ে জেলেনস্কিকে ন্যাটোতে ঢোকার পথ দেখিয়ে দেয়। তাই আজ যারা ইউক্রেন আক্রমণের জন্য পুতিনকে দোষ দেন তাদের ইতিহাস জানা উচিত। কোন পরিস্থিতিতে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছিল তা জানলে বিষয়টি আরও স্পষ্ট হবে আপনাদের কাছে। এদিকে পরিস্থিতি আরও জটিল হতে থাকে যখন ইউক্রেন পশ্চিমা মদতে ভিক্টর ইয়ানুকোভিচকে সরিয়ে নতুন সরকার ন্যাটোর দিকে আগ্রহ দেখায়। পুতিনের সতর্কতা আরও বেড়ে যায়। 2014 সালে ক্রিমিয়ার সংযুক্তি কূটনৈতিক বিশ্লেষকদের মতে ছিল রাশিয়ার পরিকল্পিত পদক্ষেপ। রাশিয়ার এছাড়া কোনো উপায় ছিল না, এই জন্য তারা ক্রিমিয়াকে দখল করে নেয়। ইউক্রেনের পশ্চিমা প্রভাব রোধ করার জন্য ন্যাটোর সম্ভাব্য সামরিক ঘাঁটি ক্রিমিয়ার কাছে বসানোর আশঙ্কাও এই পদক্ষেপকে ত্বরান্বিত করেছিল। মানে বিষয়টি সহজ, ক্রিমিয়া দখল করা হয়েছিল। রাশিয়া এই কারণে দখল করেছিল কারণ সেখানে ন্যাটো তাদের বড় একটা বেস তৈরি করতে চাচ্ছিল। পুতিনের ন্যাটো স্বপ্ন থেকে শুরু হয়ে রাশিয়ার পশ্চিম সম্পর্কের অঙ্গীকার ধীরে ধীরে বদলে যেতে থাকে। কিন্তু এই পরিবর্তন কেবল ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক চেষ্টার ফল নয়, এটি রাশিয়ার নিরাপত্তা, ভূ রাজনৈতিক অবস্থান এবং সাংস্কৃতিক পরিচয় প্রয়োজনীয়তার প্রতিফলনই ঘটে থাকে। ইউক্রেনের রাজনৈতিক উত্তালতা, ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ এবং ক্রিমিয়ার সংযুক্তি একত্রিত হয়ে তৈরি করেছে একটি নতুন গ্লোবাল বাস্তবতা যেখানে রাশিয়ার জন্য আস্থা ও সন্দেহ সবসময় একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছে। এই পরিস্থিতি দেখিয়েছে কখনো কখনো রাশিয়ার স্বাভাবিক প্রয়োজন এবং প্রতিরক্ষা স্বার্থকে পশ্চিমারা বোঝেনি বা বুঝতে চায়নি এবং তাই রাশিয়ার পদক্ষেপকে আক্রমণাত্মক বা হুমকিস্বরূপ হিসাবে বারবার উপস্থাপনা করে এই পশ্চিমারা। ইউক্রেন, ন্যাটো সম্প্রসারণ এবং ক্রিমিয়ার সংযুক্তি, এই সমস্ত ঘটনা তৈরি করে একটি নতুন গ্লোবাল বাস্তবতা যেখানে আস্থা ও সন্দেহ একে অপরের সঙ্গে লড়াই করে। ইতিহাসের এই মুহূর্তগুলো শুধু রাজনীতির কাহিনী নয়, বরং ভবিষ্যতের সংঘাত ও কূটনীতির সিদ্ধান্তের পূর্বাভাস। এরপরে আমরা কি দেখতে পাই? এরপরে আমাদের 2022 সালে ইউক্রেন আক্রমণ করে বসে রাশিয়ায়। বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অনুরোধ করার পরও রাশিয়ার আশপাশের দেশগুলোকে যখন ন্যাটো তাদের সদস্য করতে থাকলো তখন পুতিন অনুরোধ করেও কোনো কাজ হয়নি।
তারপর চরম সিদ্ধান্ত নিতে হলে ইউক্রেনকে যখন সেই টোপটা দিল পশ্চিমারা, তখনই আর দেরি না করে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসলো। এছাড়া তাদের কোনো উপায় নেই। আজ অবধি ইউক্রেন তাদের অনেক ভূমি হারিয়েছে। জেলেনস্কির বোকামির কারণে, জেলেনস্কির লোভের কারণে ইউক্রেনবাসীরা আজ চরম সীমার মূল্য দিচ্ছে। একটা দেশ রক্ষা করার জন্য, একটা মহাদেশ রক্ষা করার জন্য পুতিনের জায়গায় অন্য কেউ থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট, তখন সে তাই করতো। যুদ্ধ এখনো চলছে, প্রায় 4 বছর হয়ে গেল। ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই হচ্ছে, কিন্তু বেশি ক্ষতি হচ্ছে ইউক্রেনের। একের পর এক ভূখণ্ড হারাচ্ছে ইউক্রেন। তাদের মানচিত্র দিনে দিনে ছোট হয়ে আসছে। এখন কোথায় ন্যাটো, এখন কোথায় পশ্চিমারা, এখন কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র? কিছু কিছু অস্ত্র দিয়ে তারা সাহায্য করছে, কিন্তু জেলেনস্কির পিছনে কেউ নাই। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো রাজনৈতিক কাহিনীর মূল চাবিকাঠি হলো সময়ের সঙ্গে প্রেক্ষাপট ও প্রতিক্রিয়ার পরিবর্তন। রাশিয়ার দৃষ্টিকোণ থেকে পুতিনের ন্যাটো যোগদানের আগ্রহ কেবল এক স্বপ্ন ছিল, একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ইউরোপীয় মহলে রাশিয়ার অন্তর্ভুক্তির স্বপ্ন। কিন্তু যখন পশ্চিমা পদক্ষেপ রাশিয়ার নিরাপত্তা প্রভাবকে সীমিত করতে শুরু করে, তখন স্বাভাবিকভাবে এই নীতিতে পরিবর্তন আসে। ইতিহাসের এই মুহূর্তগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন আপনি কিভাবে এক সময় স্বপ্ন রাশিয়ার জন্য একটি সমান অংশীদার হিসাবে ন্যাটোর মধ্যে স্থান পরিবর্তিত সময়ে নিরাপত্তা ও প্রভাব রক্ষার জন্য বাধ্যতামূলক পদক্ষেপের বীজ হয়ে ওঠে। সময়ের স্রোতে রাজনীতির রং বদলায় নেতাদের দৃষ্টিভঙ্গিও। ঠিক সেই কারণেই কোনো রাজনৈতিক কাহিনী বিশ্লেষণ করতে গেলে আমাদের ফিরে তাকাতে হয় পিছনের দিকে, প্রেক্ষাপটের বদল ও প্রতিক্রিয়ার ওঠানামার দিকে। পুতিনের এক সময়কার ন্যাটো যোগদানের আগ্রহ আর পরে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেওয়া রাশিয়ার নীতি নির্ধারণ বিশ্ব রাজনীতির জটিলতা ও কৌশলের এক অনন্য উদাহরণ। আজকের বিহাইন্ড দ্য সিনের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনারা কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, গ্রাম বা এলাকার কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাও জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।